বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার সদর উপজেলার সাইফুল ভাইয়ের মৎস্য খামারে, যেখানে তিনি মাছ চাষ করে আর্থিকভাবে সফল হয়েছেন এবং তিনি যে মাছ চাষ করতেছেন তার আগে তার বাবা আবুল হোসেন মাছ চাষ করে আর্থিকভাবে অনেক লাভবান হয়েছেন। তার পৈতৃক সূত্র ধরেই সাইফুল ইসলাম মৎস্য খামার দেখাশোনা করেন এবং তিনি উপজেলা মৎস্য অফিস থেকে বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে তিনি অনেক বেশি লাভবান হয়েছেন। চলুন তিনি তার বাবার দেখা দেখি কিভাবে এই পেশায় নিযুক্ত হলেন তার সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? সাইফুল ভালো আছেন? জি সাইফুল ভাই। হ্যাঁ ভাই, আপনি যে মাছ চাষ করতেছেন, আপনার এই মাছ চাষে কিভাবে আসলেন বা এই পেশা আপনি প্রথম কিভাবে শুরু করলেন এবং কতদিন থেকে শুরু করলেন? আপনার মাথায় কিভাবে আসলো যে আপনি মাছ চাষ করবেন? অ্যাকচুয়ালি এই ব্যবসাটা স্টার্টিং হয়েছে আজ থেকে আমাদের প্রায় 30 বছর আগে। আমার হাতে কলম হয়েছে আমার আব্বা। আমাদের স্টার্টিং হয়েছে এই পুকুরটা দিয়ে। এই পুকুর থেকে? এই পুকুর থেকে। এই তারপর এই পুকুরের আয়তন কতখানি আছে? এটা জল কাপটা আছে 120 শতক। 120 শতক। আচ্ছা, তো এই পুকুরে যে আপনার হচ্ছে বাবা মানে আঙ্কেল দিয়ে শুরু করলেন, তারপর উনি দেখা দেখি ওনাকে আপনারা সাহায্য করতেন? হ্যাঁ, আমি প্রথম থেকে আমি আমার বাবার সাথে ইনভলভ ছিলাম। আচ্ছা, তাহলে উনি কিভাবে কতদিন ধরে মাছ চাষ করতেন? মানে আপনি ধরতে গেলে পারিবারিক ভাবে আপনারা মাছ চাষ দিয়ে শুরু করছেন? মানে আমাদের এখন মূলত আমাদের মানে ফ্যামিলিটা মানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই মোটামুটি মাছের ব্যবসার সাথে জড়িত। আচ্ছা, যেমন বিশেষ করে আমি কিন্তু অনেক বছর মাছের ব্যবসাতে জড়িত ছিলাম। মাঝখান দিয়ে আমি স্পেনে চলে যাই। আচ্ছা, হ্যাঁ, ওইখানে আমার বউ বাচ্চা স্পেনে ছিল, কিন্তু আমার স্পেন থাকলেও আমার একটা টান ছিল মাছের ব্যবসার প্রতি। আচ্ছা, হ্যাঁ, মানে আমার ক্রেডার প্রতি বেশি একটা টান ছিল। তো ওইখান থেকে আমি স্পেনে থাকার পরে আমি স্পেনেও একটা ভালো মোটামুটি মানে অ্যামাউন্ট পাইতাম, টাকা ইনকাম ছিল। তখন আমার চিন্তা ছিল আমি ওই বিদেশ করবো না, কারণ আমার তো মাছের ব্যবসাটা আমার মোটামুটি একটা আইডিয়া আছে, শিখে হয়েছে। আমি যদি নিজের দেশে নিজে কিছু করতে পারি, আমি কেন পরের দেশে থাকি বা পরের কাজ করবো? আচ্ছা, আমার সবসময় একটা কাজ টার্গেট ছিল, মানে আমার আন্ডার মানুষ কাজ করে, আচ্ছা, আমি যখন কারোর আন্ডার না কাজ করি। তখন এটা ছিল, আর আমার মাথার মধ্যে একটাই ছিল যে আমি একটা কিছু জানি, সেটা হয়েছে মাছের ব্যবসা। হ্যাঁ, তখন আবার আমি স্পেন থেকে চলে আসি ফ্যামিলি সহ। আমি একমাত্র আমি যে ইউরোপের ন্যাশনালিটি কার্ড মানে বাদ দিয়ে বাংলাদেশে রয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছেন? তখন এই আবার আসে যে মাছের ব্যবসার সাথে আমি ইনভলভ হয়েছি। তখন ইনশাল্লাহ আমি এটাতে ভালোই আছি। আপনি নিজের দেশের টানে সেই স্পেন থেকে ঘুরে এসে যে মাছ চাষ, এটাতে আবার ঝুঁকি নিয়ে পড়লেন যে দেখি মাছ চাষ করে আমি আসলে পরের অধীনে না থেকে নিজেই কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। এই যে আপনি হচ্ছে আপনার বাবা মানে আঙ্কেল যে মাছ চাষ করতো, তাহলে উনি তো আমি শুনছি যে ওনার অনেক নাম আছে এবং উনি জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্ত। তাহলে এই যে আপনি শুরু করলেন, তা ওনার কতদিন পর শুরু করলেন আপনি নিজস্ব ভাবে? নিজস্ব বলতে স্টার্টিং এ থেকে আমার বাবার সাথে ছিলাম, কারণ আমাদের ফ্যামিলিগত আমার বাপজন আমার একে, যে আমার বাবা যা করছে আমার জন্য করছে, আমি যা করছি আমার বাবার জন্য করছি। বুঝতে পারছেন? তারপরও একটা পর্যন্ত আমার যে এক্সট্রা কিছু দরকার না, তখন প্রায় 4-5 বছর পরে যখন আমি বাবার সাথে শ্রম দিচ্ছি, তখন আমার কিছু পুকুরে এক্সট্রা করে দেওয়া হয়েছে যে এটার থেকে তুমি যা ইনকাম করবা এই দিকে। এখন তো আব্বা মারা গেছে, বা আব্বা মারা যাওয়ার আগে থেকে আমি আমার ব্যবসা আলাদা শুরু করছি, বা বাবার সাথেও কিন্তু একটা শেয়ার ছিল। আবার আমার কিছু যেমন আমার আত্মীয় স্বজন, আমার চাচারা আছে, আমার মামারা আছে, তারাও আমাদের ব্যবসার সাথে জড়িত। তো তারও মোটামুটি তার সাথে আমার কিছু পুকুর আছে, শেয়ার আছে তাদের করতেছেন। এখন এই পুকুরের আয়তন বলেন আপনি 120 শতক। হ্যাঁ, এই পুকুরে আপনার কি জাতীয় মাছ আছে? এটা আছে এখন যেটা আছে ক্যাটফিশ, আবার মিক্সও আছে, আমার দেশি মাছও আছে কিছু, যেমন রুই আছে, মৃগেল আছে, কাতল আছে, সিলভার আছে, জিগেট আছে। আচ্ছা, রুই, মৃগেল, কাতল। আর ক্যাটফিশটা হলো আপনার গুলশা আছে, গুলশা আর পাবদা আছে। আচ্ছা, গুলশা, পাবদা, এগুলোতে আপনার কি পরিমাণে দেয়া আছে বা শতক প্রতি বা কিভাবে দেয়া, কতখানি করে দেয়া আছে? আমি মোটামুটি বলতে আমি লাস্ট 3 বছর এটার মধ্যে চাষ করতে আসছি। প্রত্যেক বছরে আমি এটা একটা মানে এখনো আমি এটা বলতে গেলে আমি অনেক শিখতে আসছি যে ব্যবসাটা। আচ্ছা, মানে প্রত্যেক বছরে এক এক টাইপের এক এক চাষ দিই।
আচ্ছা যেমন গত বছর আমি এটা পাবদা চাষ দিছি, আমি ওটার মধ্যে শতকে আমি 700 মাছ দিছিলাম, শতকে 700 মাছ দিছিলাম এই ক্যাটফিশটা। আর বাংলা মাছটা দিছিলাম আমার যেটা রুই মাছটা যেটা বলে আমি শতকে দিছি 3টা মাছ। আর সিলভার যে বিগের সিলভারটা দিছি শতকে আপনার 2 শতকে একটা, 2 শতকে হ্যাঁ বিগেরটা 2 শতকে একটা। আর কাতল মাছটা দিছি আপনার 5 শতকে একটা, 5 শতকে কাতলটা একটা দিছি। এই যে আপনি যে কাতলা মাছ দিলেন 5 শতকে একটা, এই যে মাছগুলো ছাড়ছেন কেমন কত সাইজে, 1 কেজিতে বা 2 কেজি কত? হ্যাঁ ওই ক্যাটফিশ জাতীয় যে চাষটার মধ্যে আপনার বাংলা মাছটা একটু বড় দিতে হয়, বুঝতে পারছেন? আর বাংলা মাছটা দিতে হয় যে মাছটা ক্যাটফিশ সারা মাছটার পরে প্রায় 2 থেকে 2.5 মাস পরে, যখন এটা মোটামুটি একটা ভালো সাইজে আসে তখন ওই বাংলা মাছটা দিতে হয়। দিতে হলে বাংলা মাছটা একটু বড় দিলে ভালো। আমি যেমন রুই মাছ মিরকা মাছটা আমি 700 থেকে 800 গ্রাম মাছটা দিচ্ছি চাষে। আচ্ছা আর সিলভার যে বিগেট মাছটা দিছি ওইটা আপনার এইটো কেজি কাছাকাছি, কেজির কাছাকাছি। এই বছর আমি একটু কম দিচ্ছি ছোট, আর গত বছর আরো বড় দিছি। আর কাতল মাছটা আমার মানে চাষে দিছি একটা প্রায় 4 কেজি হবে। 4 কেজি চাষের জন্য আপনি 4 চাষের কেজি জন্য দিচ্ছেন? 4 কেজি দিচ্ছি। এটা আমার একটা টার্গেট, কারণ কি হলো আমি যেমন আমি খাদ্য খাওয়াই, খাদ্য per কেজি যেমন পড়ে আপনার ক্যাটফিশ খাবারটা একটু দালে রেট বেশি, যেমন 100 টাকা 120 টাকা পড়ে খাদ্য কেজি। লিজ আছে, আর কাজের লোক আছে, প্রতি মূল্যে দেখা গেছে আপনার মাস শেষে পুকুরে বছর শেষে 150 টাকা পুরো খরচ পড়ে যায়। তো 150 টাকা পড়ে দেখা গেছে নর্মাল চাষ করলে আমি বাজারে যদি আপনার চাষ করেন খরচ টরচ বাদ দিয়ে দেখা গেছে 200 টাকা টিকে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য বড় মাছটা আর ক্যাটফিশটা দিলে হয় কি, ওইটা যেমন সাদা মাছটা যদি আপনার 300 টাকা কেজি পড়ে, ক্যাটফিশটা 350 টাকা পড়লো 400 টাকা পড়লো, ওই যে লাস্টে দিয়ে আবার যে 300 টাকা কেজি পড়ে বিক্রি টিকে সব খরচ করে, তো ওই লাগে দেখা গেছে যে কেজিতে 200-250 টাকা আপনার প্রফিট থাকে। আচ্ছা এই যে আপনার এই পুকুরে ক্যাটফিশ মাছ আছে এবং কিছু বাংলা মাছ আছে যেটা রুই কাতরা মৃগেল বলে, এরপরে দেখতেছি আপনার পুকুরে এয়ারেটর দিচ্ছেন কেন? এয়ারোটা দেওয়ার একমাত্র কারণ হলো এয়ারোটা দেওয়ার অনেক উপকারিতা। আগে যেটা এয়ারোটার আমরা দিতাম না, যেন একটা পুকুরে রিক্স থেকে যেত, অনেকটা রিক্স থেকে যাবে, পুকুরে অক্সিজেন নর্মাল একটা মানে প্রবলেম থাকে। এয়ারোটা থাকলে দেখা গেছে যে আমার পুকুরে মাছটা গাবাই গেল, অক্সিজেন অভাব হলো, তাহলে এয়ারোটা চালাইলে আমরা অনেকটা মানে ক্ষতিগ্রস্ত থেকে আমরা দেখা যায় যে আবহাওয়া একটু মানে জ্যাম থাকলে বা খারাপ থাকলে এই এয়ারোটা চালালে মাছগুলো ভাসে না। আর দ্বিতীয় এয়ারোটা চলে, এয়ারোটা তো কন্টিনিউ আমরা অক্সিজেন হয়। আর এয়ারোটা চালু থাকলে মাছে খাবার খাবে, সে যেমন আমি দিনের বেলা এয়ারোটা চালাইলে খাদ্য দেওয়ার আগে 3-4 ঘন্টা এয়ারোটা চালাইলে পানিটা ডে হলে মাছটা দৌড়াইলে মাছটাতে খাবার হজম শক্তি বাড়লো, তখন মাছে খাবারটা বেশি খায়। আচ্ছা এই যে আপনার পুকুরে দেখলাম এটাতে আপনার চুন বা এই যে আপনার লবণ বা এই যে মাঝে মধ্যে দেখা যায় যে পেট ফুলে, যে এ জাতীয় রোগ হলে আপনি কি করেন, এবং চুন এবং লবণ এগুলো কি নিয়মিত দেন? হ্যাঁ, এগুলো তো পুকুরের মানে মাছ চাষের প্রধানত হলো চুন, লবণ, পটাশ, এরপরও কিছু অন্য কিছু হয়ে যায়। যেমন একটা পুকুরটা আমার, আমি এটা প্রত্যেক বছর এটা আমি শুকাই, শুকানোর পরে আমি এটারে আপনার মাছ চাষের আগে পানি দেওয়ার আগে চুন দিয়ে দিই। চুন দেওয়ার পরে যখন পানিটা হওয়ার আগে যখন মাছ চাষ করি, মাছ দেওয়ার আগে আবার দেই পটাশ, লবণটা দিই। হ্যাঁ, লবণটা দিয়ে দেই। তো দেওয়ার পরে পরিবেশটা ঠিক করার পরে যাই আমি মাছ চাষ। এই যে আপনি যে চুন দিলেন এবং লবণ, চুন কত শতকে কতখানি করে দেন এবং লবণ কতখানি করে দেন? চুন মানে আপনার ক্যাটফিশের বেলা একটা, পাঙ্গাসের বেলা এক ক্ষেত্রে, আবার সাদা মাছ যেটা বাংলা মাছ ওটার ক্ষেত্রে এক করে দেওয়া হয়। আর যেমন আমরা ক্যাটফিশ যেটা চাষ করি, ক্যাটফিশে আপনার এই গভীরতার উপর নির্ভর করে, যেমন 4 ফুট গভীরতা হলে 300 গ্রাম, হ্যাঁ, যেমন 6 ফিট গভীরতা হলে 500 গ্রাম, ওইভাবে আমরা চুন প্রয়োগ করি। আচ্ছা এই যে তারপর আপনারা মাছ বছরে কয়বার হারভেস্ট করেন, মানে কয়বার বিক্রি করেন? বছরে 2বার বিক্রি হয়, মানে পুকুরে ডিপেন্ড করে আমার খাদ্যের উপরে, পুকুরে লোডের উপরে। যেমন আমার 120 শতক পুকুরটা, এটার মধ্যে আমি এই প্রায় 8000 কেজি খাদ্য খাওয়াইতে হয় প্রথম লোডটা নেওয়ার জন্য। তখন কি করি, 8000 লোড হয়ে গেলে তখন আমি যদি এটাতে আর বেশি লোড লবে না, আমি এটা আমার ধারণা আছে বা একটা আইডিয়া আছে,
এরপর আমি দেখা গেছে আমি এতে কিছু মাছ বিক্রি করে দিলাম, বা 2 টন 2.5 টন হ্যাঁ। মাছ বিক্রি করে দিলাম। ওই যে মাছটা আছে এটারে আবার খাওয়াইলাম 2 টন 2.5 টন খাওয়াইলাম, দেখলে আবার আগের জায়গায় চলে গেল 6 টন মাছ। তখন দেখা গেছে যে ওই মাছের বড় মাছও বড় হইলো, আমার রেট তো যে আপনি যে স্পেনে গেলেন, বিদেশে গেলেন, ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার হচ্ছে পাসপোর্ট বা ভিসা একমাত্র ভিসাধারী, আপনি এইসব বাদ দিয়ে দেশে আসলেন, দেশে যে এসে আপনার নিজে উদ্যোক্তা হইলেন। তো এই যে আপনার দেখা দেখি অনেকে আছে যারা উদ্যোক্তা হতে চায় কিন্তু সাহস পায় না, ভয় করে বা পুঁজির জন্য ভয় করে। তো তাদের ক্ষেত্রে বা তাদেরকে আপনি একটু পরামর্শ দিবেন যে কিভাবে চাষ করলে, এবং তারা যদি চাষ করে তারা এই চাষে এসে আর্থিকভাবে লাভবান হবে কিনা, তাদের উদ্দেশ্যে আপনার যদি পরামর্শ থাকে। না, ঠিক আছে। আপনি কথাটা একসময় মাছের ব্যবসাটা ছিল একদম নর্মাল। হ্যাঁ, পুকুরে মাছ হালাইলাম কিছু হলো, লিস্টিজে তেমন একটা ব্যবস্থা ছিল, আমাদের মাছের ব্যবস্থা আগে তেমন একটা ভালো ছিল না। হ্যাঁ, দেখা গেছে আগে মাছের চাষ করতো যার অর্থ কম, হ্যাঁ, তারা মাছের চাষ করতো। এখন মাছের চাষটা গেছে আপনার এই বিগ বাজেটের উপরে। একটা পুকুরের চাষে ইনভেস্ট করতে হলে তার কিন্তু মাসিক টাকা আসবে না। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এটা আসবে বা মানে যে একটা বছর শেষে যায় তার আয় ব্যয়টা আসবে। আচ্ছা, হ্যাঁ, তাকে ওই পর্যন্ত তাকে একটা ধৈর্য রাখতে হবে। আর আমি বিশেষ করে যে যখন কেউ যদি ছোট পরিসরে করতে চায়, কেউ তো ধরেন যে কারো বেশি ইনভেস্ট নেই, সে যদি ছোট পরিসরে করতে চায় তাহলে তারা কি করতে পারবে? হ্যাঁ, করতে পারবো যে যেমন একটা পরিমাণে একটা পুকুর নিতে হবে, লিজ নিতে হবে। লিজ নেওয়ার পরে তার কিছু টাকা তো ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু তার একটা রিলেশন বার করতে হবে, যারা খাদ্য কোম্পানির সাথে লেনদেন আছে, হ্যাঁ, তাদের সাথে একটা রিলেশন বার করতে হবে, তার সাথে ভালো একটা কন্টেন্ট দিতে হবে, বিশ্বস্ততা আনতে হবে। আইন না তো হলে একটা মাছের চাষের মোটামুটি চাষ থাকে ইনভলভ করা যায়। যেমন আমরা তো যে সময় চাষ করি আমাদের কিন্তু থাকার কারণ ছিল, কিন্তু আমরা জানতাম না ব্যবসাটা। হ্যাঁ, যেমন আমাদের এই পুকুরটাই আমাদের নিজস্ব একটা পুকুরে যেটা দাঁড়ায় রয়েছে, ওইটা নেওয়ার পরে যখন আমরা প্রথম চাষ করি আমরা তেমন চাষটা বুঝতাম না, মানে চাষ কিটা বুঝতাম না। যেমন আমরা এই পুকুরটার মধ্যে মাছ থাকে 5,000 থেকে 6,000, আমরা ফালাই দিয়েছি 3 লাখ। হ্যাঁ, পুরো এলো প্রথম বছর পুরো হালাইছে, পুরো এলো। তখন আমার আব্বার একটা রিলেটিভ ছিল, উনি মাছের ব্যবসা মোটামুটি বুঝছে। হ্যাঁ, তো উনি কাছে আমার আব্বা যায়, ভাই আমার এরকম একটা পুকুর আছে, হ্যাঁ, আমি এটা ভাবি কিভাবে চাষ করবো। তখন উনি আমাদের আর কি একটা সাজেশন দেয় বা এইভাবে রোলেট দিস যে এইভাবে চাষ করে। তো চাষ করার পরে মোটামুটি দেখা যায় একটা ভালো প্রফিট আসছে। প্রফিট আসার পরে থেকে তখন আমার আব্বা আদার্স ব্যবসা ছিল। হ্যাঁ, তখন আর আদার্স ব্যবসার দিকে তাই মনোযোগ দেয় না, 100% তাই মনোযোগ দিচ্ছে মাছের ব্যবসার দিকে। তাহলে ভাই এই যে ছোটখাটো যে ক্ষুদ্র পরিসরে যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, আপনি তো অবশ্যই তাদেরকে হেল্প করবেন। 100%। কারণ আমার যার থেকে আমি মাছের ব্যবসা শিখছি, আমি কোনো প্রশিক্ষণ দিয়ে মাছের ব্যবসা শিখিনি, আমি কোনো ব্যক্তির থেকে মাছের ব্যবসাটা শিখছি। হ্যাঁ, তো উনি আমাদেরকে একটা কথা বলছে যে তোমরা, আমি যতটুকু শিখেছি আমার 100% দিয়ে শিখেছি, তোমরা যখন কাউকে শিখাবা, কাউকে জ্ঞান দিবা, সাজেশন দিবা, তখন তুমি 100% তোমরা দেওয়া শুরু করো। উনি আমাদেরকে এগ্রিমেন্ট করে গেছে কথাগুলো। তো আমরা যা আসে তাদেরকে 100% দেয়। আর আমার কাছে যারা ইনভলভ হয়েছে, যারা শিখছে, তারা এখন সবাই স্বাবলম্বী মোটামুটি। যেমন আমার চাচারা এখন সৌদি আরব ছিল, সব 12 টাকা ইনকাম করতো। হ্যাঁ, এখন চাচারা সবাই মাছের ব্যাপারে ইনভলভ হয়েছে। এখন আমার ছোট বোনের জামাই, ও বাড়ি কন্ট্রাক্টদারি করতো। হ্যাঁ, সে এখন কন্ট্রাক্টদারি ফালাই আছে, ওখানে ফালাই দেশে মাছের ব্যবসার সাথে ইনভলভ হয়ে গেছে। এর বিদেশিরা দেখা গেছে যে লং টাইম থাকে, তাদের ফ্যামিলি থেকে অনেক দূরে থাকে। তো দেশে যদি একটা ভালো একটা ব্যবসা করতে পারে, কিছু ইনকাম করতে পারে, তাহলে তো ফ্যামিলির সাথে থাকলেও ইনকামও করবে। সেটা শুধু মাছের ব্যবসাটা অনেকটা ইম্পর্টেন্ট। মানে আপনারা এখন পুরো ফ্যামিলি প্রায় এই মাছের মোটামুটি সঙ্গে জড়িত হয়ে গেছে। মোটামুটি আমার আত্মীয় স্বজন বলেন বা আমাদের রিলেটিভ যারা আছে, মানে এলাকার যারা আছে, আরো মানে মোটামুটি মাছের ব্যবসা শুরু করতে। তো ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আর আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর থেকে আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের পক্ষ থেকে আপনার এই যে একটু আমাদের লিফলেট আছে বিভিন্ন মাছ চাষের উপর, আপনি একটু এগিয়ে থাকুন। ওকে, ধন্যবাদ।